This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আরো তীব্র রাজ্যপাল সংঘাত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার আদালতে রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করছেন জানিয়েছেন বোস। সব সীমা লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার আমার নামে মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী, তিনি আমার চরিত্র হনন করেছেন, এটা মেনে নেব না। হুঁশিয়ারি সিবি আনন্দ বোসের। I will file a defamation case against the individual Mamata Banerjee, who happens to be the Chief Minister. Mamata Banerjee has crossed all the limits. She has to function within the requirements of civilized conduct. As a Chief Minister, I gave her all regards and respect, considering her as my esteemed constitutional colleague. But she feels that she can bully anybody and cast aspersions on my character. My character is not to be negotiated by an individual like Mamata Banerjee. Any amount of assassination on my self-respect will not be tolerated. She has not grown up to that. She cannot bully me. She cannot terrify me. She has not grown up to that. As an individual, she has no right to do character assassination through lies and damned lies frequently uttered. This cannot happen. This cannot be allowed. It is not megalomania. It is Mamata mania. Yes, that cannot be tolerated. টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, শুভজিৎ রয়েছি। আপনি তো বক্তব্যটা পুরোটাই শুনলেন। কড়া শব্দ চয়ন রাজ্যপালের, মানে রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন সাংবিধানিক প্রধান। দলগতভাবে মোকাবিলা করবেন কিভাবে? না, মোকাবিলা করার কিছু নেই। মুশকিলটা হচ্ছে উনি বলছেন মানহানির মামলা করবেন। তো মানহানির মামলা কে করতে পারে? যার মান সম্মান বলে কিছু থাকে, যার বিরুদ্ধে একটা নিজের মেয়ের বয়সী মেয়ে শ্লীলতাহানি যৌন নির্যাতনের অভিযোগ আনায়, যার বিরুদ্ধে একের পর এক স্টেটমেন্ট আসছে দিল্লির তাজ হোটেলে কোন ওডিসি নর্তকীর সঙ্গে তিনি অশালীন কাজকর্মের অভিযোগে যুক্ত ছিলেন। আজকে যখন এই তথ্যগুলো বাংলার মানুষের কাছে সামনে চলে আসছে, তখন তিনি বড় বড় নাটকবাজি করছেন, গলাবাজি করছেন। আসলে বিজেপির দালালি করতে গিয়ে উনি ভুলে গেছেন যে উনি সরকারের ট্যাক্স, জনগণের ট্যাক্সের পয়সায় উনি রাজভবনে বসে রয়েছেন। সাদা হাতি পুষে রেখেছে বাংলার মানুষ। আমি ওনাকে বলবো, ওনার শুভবুদ্ধির উদয় হোক। ওনার যদি সততা থাকে তাহলে ওই হাফ ভিডিও ফুটেজ কেন দিয়েছিলেন? মিডিয়ার কাছে পুরো ভিডিও ফুটেজ দিতে বারণ কে করেছিল? বিকেল 5টার পরের ফুটেজটা না দিয়ে 3:30 থেকে ওনার করিডোর রুমের সামনে ভিডিও ফুটেজটা দিন না, তাহলেই তো পরিষ্কার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমরা তাই খুব পরিষ্কার করে বলছি, মান সম্মান থাকলে মানহানির প্রশ্ন ওঠে, যার মান সম্মান নেই তার আবার মানহানির প্রশ্ন উঠছে কোথেকে? রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা ধ্বংস করে সাদা হাতি পোষা এবার রাজ্যকে নতুন করে আমার মনে হয় রাজ্য নিশ্চিতভাবে সেই নিয়েই ভাববে। ধন্যবাদ অরূপদা। শপথ সংঘাতের মধ্যে শ্বেতপত্র প্রকাশের দাবি বোসের। দিল্লি থেকে বাংলার আর্থিক পরিস্থিতি নিয়ে সরব বোস। শনিবারই দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যপাল। আর তারপরে এক্স স্যান্ডেলে রাজ্যপাল লিখলেন, আর্থিক ভাঙনের মুখে পশ্চিমবঙ্গ। রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে শ্বেতপত্র প্রকাশের জন্য দাবিও জানিয়েছেন রাজ্যপাল বোস। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকের পরেই রাজ্যপালের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। Very disturbing, shocking, shattering to see that West Bengal is facing a financial breakdown. Its public finance is in doldrums. As a responsible governor, I, upon the authority vested in the governor under Article 167 of the Constitution of India, I have asked for an emergency cabinet meeting to discuss this issue and also issue a white paper on the finances of the state. কোনো জিনিস থেকে নজর ঘোরাবার জন্য পরিকল্পিতভাবে রাজ্যপাল এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। পশ্চিমবঙ্গের অর্থনীতি একদম ঠিক আছে, পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চনা করছেন ওই ভদ্রমহিলা নরেন্দ্র মোদীর নির্দেশে, যাকে উনি ফুল দিতে গেছেন। ওনার ওখানে গিয়ে বলা উচিত বাংলার বকেয়াগুলো মিটিয়ে দিন,
তার বদলে উনি উল্টো কথা বলতে গেছেন সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে নিজের ইস্যু কভার আপ করার জন্য। এদিকে বেঙ্গল এসটিএফের জালে ধৃত এক বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধৃতের নাম শরীফ মণ্ডল, ঢাকার বাসিন্দা বলেই সূত্রের খবর। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগ বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে, সঙ্গে মিলেছে আধার কার্ড, প্যান কার্ড সহ একাধিক জাল নথি। ঘটনায় মামলা রুজু হয়েছে কোচবিহারের কোতোয়ালি থানায়। শরীফ মণ্ডল কী কারণে ভারতে এসেছিলেন, এর পিছনে কোনো চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এবার ছেলে ধরা গুজব রটল রানীগঞ্জে। স্বেচ্ছাসেবী সংস্থার 3 সদস্যকে সন্দেহের বশে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। রানীগঞ্জের 93 নম্বর ওয়ার্ডের ঘটনা। ভিন রাজ্যের অবাঙালি মহিলা সহ 3 যুবক বস্তি এলাকা এবং কলোনি এলাকার বিভিন্ন অংশে ঘোরাফেরা করছিলেন। এলাকায় ছেলে ধরা এসেছে এই গুজব ছড়িয়ে পড়ে। এলাকার বেশ কয়েকজন এই সংস্থার সদস্যদের বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখে। সেই কাগজ ও তাদের পরিচয়পত্র ভুয়ো বলে দাবি করে স্থানীয় বাসিন্দারা। ভেবে দেখুন একবার, পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়, তাদের পরিচয়পত্র খতিয়ে দেখছে পুলিশ। দেখলাম কি 4 জন এসেছিল ওই অশোকপল্লী কলোনির ভেতরে। তো 4 জনের মধ্যে সবাই বলাবলি করছিল যে বাচ্চা চোর বলন করছিল, কিন্তু আমি তো দোকানে বসে আছি, আমি তো অত কিছু জানি না। সবাই দেখলাম দৌড়ালো, তো শুনলাম এটাই যে কি বলে সবাই সন্দেহ করছিল যে বাচ্চা চুরি বটে, কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়েছিল, পুলিশ এসেছিল, ওই 4 জনকে তুলে নিয়ে গেছে। বউবাজারের পর এবার সল্টলেক। মোবাইল চোর সন্দেহে এবার সল্টলেকে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত যুবকের নাম প্রসেন মণ্ডল। ঘটনায় 3 অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। প্রশ্ন উঠছে, রাজ্যে কেন বাড়ছে গণপিটুনির এই প্রবণতা? মোবাইল চুরির অভিযোগে শুক্রবার সকালে বউবাজারের ছাত্রাবাসে একজনকে পিটিয়ে খুন করা হয়েছিল। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার সল্টলেকের পোলেনাইটে মোবাইল চোর সন্দেহে প্রসেন মণ্ডল নামে এক তরুণকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। এই যে ঘটনাস্থল, ঠিক এই জায়গাতেই প্রসেন মণ্ডলকে প্রথমেই নিয়ে আসা হয় এবং তারপর তাদের মধ্যে বচসা হয়। বচসা হতে হতে মারধর করা হয় এবং মারধর করতে করতে এই রাস্তা ধরে ঠিক একেবারে দূরের যে অংশ রয়েছে, সেই বাড়ি লাগোয়া যে দূরের অংশ, সেখানে মূলত তাকে ফেলে দেওয়া হয়। 1.5 থেকে 2 ঘন্টা এখানেই পড়েছিল প্রসেন। পরে এক ব্যক্তি মৃত অবস্থায় প্রসেনকে করুণাময়ীর একটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তপন সরকার নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। তাতেই জানা যায় পেশায় ফল বিক্রেতা তপন, তার ছেলে হর্ষিত এবং বন্ধু শ্রীদাম মণ্ডল মোবাইল চোর সন্দেহে প্রসেনকে মারধর করে। ওর একটা ফোন ছিল বলে চুরি করেছিল, সেই ফোনটা চুরি করার জন্য বলছে ফোন আমি নিয়েছি, আমার নেশা করি তো। তারপরে ফোনটা বলছে আমি রেখেছি, আমার মনে নেই। তারপরে তাও ওরা শুনে, তারপরে মারধর করেছে। কি দিয়ে মেরেছিল? কী দিয়ে মেরেছে তা বলতে পারবো না, কিন্তু আপনার ওইখানে চপ্পল ফপল পড়েছিল, ওইখানে বডিটা পড়েছিল, মানে প্রথম পড়েছিল, তারপরে ওর দিদা এইখানে নিয়ে। সূত্রের খবর, নিহত প্রসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছিল। প্রসেনের একটু বাড়ি দেখানোর একটু চেষ্টা করি। এই হচ্ছে প্রসেনের বাড়ি। প্রসেনের মা বাবা কেউ নেই, তবে দিদার সঙ্গে তিনি এখানেই থাকতেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রসেন কিন্তু মানসিক অবসাদগ্রস্ত রোগী। যারা মারলো তাদের তো পরিচয় পেয়েছেন ইতিমধ্যে, পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। তার জন্য পুলিশ আছে, আমরা তো আর আইন হাতে নিতে পারবো না, তো তার জন্য পুলিশ আছে। পুলিশ যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে করবে। প্রসেনের মামির অভিযোগের ভিত্তিতেই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের একজন আবার বাংলাদেশের বাসিন্দা। কেন পরের পর গণপিটুনির ঘটনা ঘটছে? গণপিটুনি ঠেকাতে প্রশাসন কি আদৌ সতর্ক? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। মানবাধিকার কর্মীরা যখন রাস্তায় বেরোয়, কোনো কর্মসূচি নেয়, তার পেছনে 10টা এসবি 5টা আইবি সারাদিন ঘোরে, 50 বার ফোন করে। অথচ এই যে দুর্বৃত্তরা যারা এগুলো ঘটাচ্ছে, এই যে পাকা মাথার দুর্বৃত্তরা, তারা কিন্তু একেবারে মুক্তাঞ্চল বানিয়ে তারা এই অপরাধগুলো করে যাচ্ছে। তারা তো জানে যে আমার কিছু হবে না। যে ছেলেগুলো মারছে তারা কি নিজেরা বুঝতে পারছেন এর পরিণতটা কি? তারা খুব ভালোভাবে জানে যে নো পানিশমেন্ট, এগেনস্টে যদি সিরিয়াস অ্যাকশন না হয় তাহলে কিন্তু এই ব্যাধি থেকে আজকে রোগ সারাবার কোনো রাস্তা নেই। এই নিয়ে রাজনৈতিক নেতাদের কি বক্তব্য? প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়া দরকার, সেখানে ঘাটতি, সব মিলিয়ে ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে। আইন নিজের হাতে নেওয়া এটা অত্যন্ত মারাত্মক। মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে মানুষ। পুলিশের রাস্তায় নয়, পুলিশ পর্যন্ত যাবার তার মেন্টালিটি নেই। এক্ষুনি রাগ হয়েছে, এক্ষুনি করো।
এটা একটা মাস কাউন্সেলিং দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা বন্ধ কবে হবে? উত্তর নেই কারো কাছেই। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, সাপে নেউলে কি বন্ধু হতে পারে? আচ্ছা, এবার বলুন তো, এই মুহূর্তে তৃণমূল বিজেপি কি হাত মেলাতে পারে? কথায় বলে না, রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয়। 1998 সালে এনডিএর ছাতার তলায় ছিল তৃণমূল কংগ্রেস। এখন অবশ্য তাদের ওই আদায় কাজকলায় সম্পর্ক আর কি। তবে তৃণমূল স্তরে নজির গড়ে ফেলেছেন দুই দলের পঞ্চায়েত সদস্যরা, তা আবার দুর্নীতি প্রশ্নে এক আটটা দুই দল। কোনো হেয়ালি করছি না। নদিয়ার নাটোনা পঞ্চায়েতে সত্যি নজিরবিহীন ঘটনা ঘটেছে, দেখুন। 23-এর পঞ্চায়েত ভোটে নদিয়ার নাটনা গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। নাটনা গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা 26, বিজেপি পেয়েছে 13 আসন, তৃণমূল 9 আসন, আর সিপিএম এর দখলে গেছে 4 আসন। সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিজেপি থেকেই প্রধান নির্বাচিত হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত প্রধান সরস্বতী বিশ্বাসের বিরুদ্ধে দল মত নির্বিশেষে ক্ষুব্ধ অন্যান্য সদস্যরা। প্রধানের বিরুদ্ধে তৃণমূল বিজেপি জোট বেঁধে বিক্ষোভও দেখিয়েছে। পঞ্চায়েত অফিসে প্রধানকে আটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চাইছেন পঞ্চায়েত সদস্যরা। সাংগঠনিক দায়িত্বে যদি কাজ আসে তাহলে সাংগঠনিক কাজ করি, আমরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হবো না, এই কাজ আমরা করবো না। এরপরে যখন সভা ডাকবে আমরা সেই সভায় উপস্থিত থাকবো, কিন্তু আমরা কোনো কলম করবো না। সেটাই আমরা আজকে করেছি। আগের যে মিটিংয়ে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো আমাদের না জানিয়ে প্রধান নিজের ইচ্ছামতো করেছে। কিছু ওনার গুন্ডা বাহিনী আছে, তাদের দিয়ে কিছু তোলাবাজি করেছে। যদিও প্রধানের পাল্টা দাবি, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত অচল করতে চাইছেন তাঁর দলের সদস্যরা। তৃণমূল পার্টি গেট আপ করে যাতে আমাদের মেম্বারগুলোকে মানে প্ররোচনা দিয়ে যাতে আমার পঞ্চায়েতটা হ্যাং হয়, সঠিকভাবে চলে না, তার জন্য তৃণমূল পার্টি এটা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং তেহট্ট থানার পুলিশ। উভয় পক্ষের মধ্যে আলোচনা করলে ঘেরাও মুক্ত হন প্রধান। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। মেকলিগঞ্জের উছলপুকুরি এলাকায় কিশোরীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার। বাড়ি থেকে 500 মিটার দূরত্বে এক চা বাগানে সেই কিশোরীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামালদহ ফাঁড়ির পুলিশ। শনিবার দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে পরিবার সূত্রে খবর। কিশোরীর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তখন থেকে কোথায় গেল এইরকম চারিদিকে তল্লাশি চলছে আর কি, চতুর্পাশের লোক চলছে যে এটা চাপাতি গাছ কেন মোড়া, যদি আসি আগে দেখে ঘটনাই। আচ্ছা, তারপর তো সিল্লে হাল্লা করলে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত প্রধান। গ্রেপ্তার মালদার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল সহ 6 জন। উদ্ধার হয়েছে একটি 1mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন, 2টি বাইক। অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত বিজেপির পঞ্চায়েত প্রধান, এমনটাই সূত্রের খবর, এমনটাই অভিযোগ। পুলিশ যে ঘটনা ঘটিয়েছে আমরা তদন্ত তার চাইছি, পূর্ণ তদন্ত চাইছি। আমরা পার্টির তরফ থেকেও এর খোঁজ খবর নিচ্ছি। দেখুন, কোনো ব্যক্তি যদি এই ধরনের অবৈধ কাজ করতে চায় তার প্রশাসনিক হেল্প লাগবে। প্রশাসনিক হেল্প ছাড়া কারো পক্ষে সম্ভব নয়, এবং প্রশাসনকে পয়সা দিয়ে হেল্প পাওয়া যায় সেটা সবাই আমরা জানি। তো স্বাভাবিকভাবে সেই হেল্প পাওয়ার জন্য, প্রশাসনের হেল্প পাওয়ার জন্য পয়সা এবং তার সাথে রাজনৈতিক পেট্রোনেজ সেটা প্রয়োজন। তো বিজেপিতে থেকে কেউ অস্ত্র কারবার করতে যাবে, এটা কেমন যেন একটু বোকার মতো ব্যাপার হয়ে যাচ্ছে। হিসেবটা মিলছে না, গোজামিল অঙ্ক মনে হচ্ছে। একটু ভালো করে তদন্ত হওয়া উচিত, তাহলেই ধরা পড়বে যে ওই আইসি সাহেব বা পুলিশের যে টিম গেছিলেন তারা ওই 7mm কার্তুজ এগুলো কোথা থেকে পেয়েছেন। বিজেপির নেতা, গ্রাম পঞ্চায়েতের নেতা, তার কাছ থেকে অস্ত্র, তার সহযোগীদের কাছ থেকে অস্ত্র, এরা অস্ত্র ব্যবসায়ী নাকি অস্ত্রের কারবার করে, এরাই হিংসা ছড়ায়, তো ধরা পড়ে যাচ্ছে সব। বিজেপির লোকরা যে অস্ত্র নিয়ে ঢোকে আর অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নেয়, সেগুলো তো এর আগে বারবার সামনে এসছে। এ তো মারাত্মক উদ্বেগজনক, এবং বিজেপির সব মুখোশ টুখোশ সব খুলে যাচ্ছে। তো এবার কাদের কথায় রেখেছে, কারা কারা এর সঙ্গে জড়িত, নিশ্চয়ই পুলিশ এগুলো আস্তে আস্তে সামনে আনবে।